কিভাবে একটা গরিব কর্মচারী কোটিপতি হয়ে যায় আর কিভাবে কোটিপতি লোকগুলোকে ফাঁসিয়ে দেয়, এই সব কিছু এক্সপ্লেন করব আজকের এই মুভিতে। মুভিটির নাম লাকি ভাস্কর। এটা একটা তেলেগু ক্রাইম থ্রিলার মাস্টারপিস মুভি। মুভির গল্পটা অনেক সুন্দর। আমি বলবো পুরো এক্সপ্লেনটা শেষ পর্যন্ত শোনার জন্য। আশা করি গল্পটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। গল্পটা শুরু হয় 1992 সালে মুম্বাই থেকে। এখানে আমাদের গল্পের হিরোকে দেখতে পাই, যার নাম হলো ভাস্কর। ভাস্কর জগিং করে যখন বাড়িতে ফিরছিল, তখনই সিবিআই, যার নাম লাকসাম, সে আর তার টিম নিয়ে ভাস্করের কাছে যায়। এরপর তাকে গ্রেপ্তার করে কাস্টাডিতে নিয়ে যায়। ভাস্করকে একটা ব্যাংকে নিয়ে আসে যেখানে সে কাজ করে। তখন লাকসাম বলে যে আমরা খোঁজ পেয়েছি তোমার অ্যাকাউন্টে অনেক বড় একটা স্ক্যাম হয়েছে, সেজন্য এখানে আমরা তদন্ত করতে এসেছি। তখনই ভাস্করের বউ কল দেয়, যার নাম সুমিত্রী। সে বলে আমাদের বাড়িতে বেশ কয়েকটা সিবিআই অফিসার এসেছে, তুমি একটু দ্রুত বাসায় চলে আসো। তখন ভাস্কর বলে তাদের কাজ তাদের করতে দাও, তুমি টেনশন নিও না, আমি চলে আসছি। তখনই ভাস্কর আমাদেরকে তার নিজের সম্পর্কে বলছিল। সিন চলে আসে ফ্ল্যাশব্যাকে। ভাস্কর একটা ব্যাংকে চলে আসে যেখানে সে কাজ করত, আর তার বেতন ছিল 6,000 টাকা, কিন্তু তার ঋণ ছিল প্রায় 40,000 টাকার মতো। প্রত্যেকদিন সে তার বোর্ড নিয়ে ব্যাংকে আসে আর সততার সাথে কাজ করে, আর সব সময় এটাই চিন্তা করে যে যদি তার প্রমোশন হয় তাহলে তার স্যালারি একটু বাড়বেই, তখনই সে সব ঋণগুলো পরিশোধ করতে পারবে। এমনকি ভাস্কর তার টার্গেট সময়ের আগেই শেষ করে ফেলে। আচ্ছা, ঘটনা হচ্ছে সেই সময় কম্পিউটারের এত ব্যবহার হতো না, সবকিছু খাতায় এন্ট্রি করা হতো। কম্পিউটার শুধু ব্যবহার করা হতো 3 থেকে 6 মাস পর পর একবার। এই 3 থেকে 6 মাসের ভিতরে যত স্টেটমেন্ট ছিল সেগুলোই শুধু কম্পিউটারে সেভ করা হতো। ভাস্কর যে ব্যাংকে কাজ করে ওই ব্যাংকের বাহিরে মারুতি কোম্পানির একটা কার আছে। এটা কোনো একটা কাস্টমারের, যে কিনা ব্যাংকের লোন এখনো শোধ করেনি। আর ভাস্কর প্রত্যেকদিন এখানে এসে গাড়িটা দেখতে থাকে, আর সে মনে মনে ভাবতে থাকে সেও কোনো এক সময় এরকম একটা গাড়ি কিনবে। এখানে ভাস্করের একটা বন্ধু আছে যার নাম সাম্বা। এরা দুজন একই স্কুলে একই সাথে পড়াশোনা করত। ভাস্কর পরীক্ষাতে পাশ করার জন্য সে ব্যাংকেতে চাকরি পায়, আর তার বন্ধু ফেল করার কারণে ছোটখাটো একটা কাজ, তারপর সাইড ইনকামের জন্য সে ব্যাংকের অ্যাপ্লিকেশন ফর্মগুলো পূরণ করে দেয়, আর সেখান থেকে বেশ কিছু টাকা ইনকাম করে। এর মধ্যে তার কাছে অ্যান্টনি নামের একটা লোক আসে। সে ভাস্করের কাছে 2 লক্ষ টাকা লোন চায়। ভাস্কর তার কাছ থেকে জানতে চায় যে সিকিউরিটি কি আছে। অ্যান্টনি বলে আমার কাছে বন্ধক রাখার জন্য কিছুই নেই। তখন ভাস্কর তাকে মানা করে দিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে। তখন অ্যান্টনি বন্ধক রাখার জন্য কোর্টের কিছু কাগজপত্র দেখায়, কিন্তু ভাস্কর বলে যে এটা ব্যবহার করা সম্ভব না। তখন অ্যান্টনি সেখান থেকে চলে যায়। ভাস্কর যে মহল্লাতে থাকে সেই মহল্লার সবার কাছে অল্প অল্প করে বেশ কিছু টাকা ধার করে নিয়েছে, আর সবাইকে একের পর এক ডেট দিতে থাকে, কিন্তু সময় মতন কারো টাকাই দিতে পারে না। এদিকে ভাস্করের পরিবারের কথা যদি আসি, একটা সময় ভাস্করের বাবা অনেক বড় সিআই ছিল, কিন্তু সে তার বন্ধুর কাছ থেকে ধোঁকা পেয়ে এখন সে ডিপ্রেশনে আছে। বাড়ির কারোর সাথে ঠিক মতন কথা বলে না। আর ভাস্করের মা ছোটবেলা থেকে দুনিয়া থেকে চলে গেছে। ভাস্করের ছোট একটা ভাই আর বোন আছে, আর এদেরকে ভাস্করই দেখাশোনা করে। এদিকে ভাস্কর আর সমিতি একজন আরেকজনকে ভালোবাসতো। এরপর তারা বিয়েটাও সেরে ফেলে, আর তাদের একটা মিষ্টি বাচ্চাও আছে। সমিতি ভাস্করকে এসে বলে যে ব্যাংক থেকে বেশ কিছু টাকা লোন নিবে, আর সেই টাকা দিয়ে খাবারের ব্যবসা করবে। ভাস্কর সমিতিকে এটাই বলছিল, আমাদেরকে প্রথমে পুরনো লোনগুলো পরিশোধ করতে হবে, এরপরে তুমি তোমার ব্যবসাটা শুরু করো। ভাস্কর ফাইন্যান্সিয়াল সমস্যা থাকার কারণে সৌমিত্রের পরিবার তাকে একটু ছোট করেই দেখে। ভাস্কর 6,000 টাকা দিয়ে পুরো সংসার চালায়, আর নিজের কোনো স্বপ্ন পূরণ না করে ঠিকঠাক খাবার না খেয়ে তার পরিবারকে চালায়। এর মধ্যে অ্যান্টনি বারবার এসে ভাস্করের কাছে লোন চায়। তাকে বলে মালয়েশিয়া থেকে ইন্ডিয়া একটা শিফট আসবে, আমি ওই শিফটের মাধ্যমে বেশ কিছু টিভি এনেছি, টিভিগুলো আনার জন্য আমি তাদেরকে 1.5 লাখ টাকা দিয়েছি। এখন সেই শিপটা ইন্ডিয়াতে এসে গেছে, কিন্তু আমি যার উপর ডিফেন্স করে টিভিগুলো কিনেছি সে এখন টাকা দেওয়ার জন্য রাজি হচ্ছে না। এখন আমার শুধু 2 লাখ টাকা প্রয়োজন, আর এখন ইন্ডিয়াতে ইলেকট্রনিক জিনিস অনেক দাম, তাই তুমি আমাকে শুধু 2 লাখ টাকা দাও, আমি টিভিগুলো বিক্রি করে তোমার টাকা পরিশোধ করে দিব, আর সেটাও একদিনে। আর এখন যদি আমি তাদের বাকি টাকাগুলো পরিশোধ না করি তাহলে তারা আমার টিভিগুলো মানুষের কাছে বিক্রি করে দিবে। আর এই সব কিছু শুনে সাম্বার ভাস্করকে বলছিল, তোমার শালার তো বেশ কিছু টাকা আছে, তার ইনকামও ভালো, তাই তুমি তার কাছ থেকে টাকা চেয়ে দেখতে পারো, আর যখন অ্যান্টনি টিভিগুলো বিক্রি করবে তখন সে আমাদেরকেও কিছু প্রফিট দিবে। কিন্তু ভাস্করের পছন্দ না শালার কাছ থেকে টাকা চাওয়া। তারপরও অ্যান্টনিকে বলে যে আমি চেষ্টা করব। এরপর ভাস্কর যখন বাড়িতে ফিরে তখন পাটিল নামের একটা লোক তার কাছ থেকে টাকা চাইতে আসে। এই লোকটার কাছে ভাস্কর অনেকগুলো টাকা নিয়েছে, কিন্তু অনেকদিন হয়ে যাওয়ার পরও তার টাকা পরিশোধ করেনি। এই জন্য পুরো মহল্লার সামনে তাকে অনেক অসম্মান করে।
আর তার যে বোটবুটিটা ছিল সেটাও নিয়ে যায় আর তাকে বলে টাকাটা পরিশোধ করে বাইকটা নিতে এসো। ভাস্কর এখানে অনেক কষ্ট পায়, বুঝতে পারছে না সে কি করবে। পরের দিন ব্যাংকে যাওয়ার মতো তার কাছে কোনো টাকা ছিল না। অনেকজনের কাছে লিফট চায় কিন্তু কেউ লিফট দেয় না। এরপর হেঁটে দৌড়ে অনেক কষ্ট করে সে ব্যাংকে আসে। আর ব্যাংকে এসে সে একটা ঝটকা খায়। ভাস্করের যেখানে প্রমোশন হওয়ার কথা ছিল সেখানে প্রমোশনটা তার পরিবর্তে অন্য আরেকজন পায়। আর ব্যাংকের সব কর্মচারী এটাই ভাবছিল যে প্রমোশনটা ভাস্করই পাবে, এবং সেটা দেখে ভাস্কর আবারও কষ্ট পায় আর তার স্বপ্নগুলো টুকরো টুকরো হয়ে যায়। এরপর ভাস্কর ম্যানেজারকে বলে, আমি অনেক পরিশ্রম করেছিলাম আর এই বছরে আমি হব সবচেয়ে ভালো কর্মচারী। আমি প্রত্যেক মাসে সমস্ত টার্গেট পূরণ করেছি, কিন্তু আপনি একজন বাঙালি হওয়ার কারণে অন্য আরেকজন বাঙালিকে প্রমোশন দিয়েছেন। এটা শুনে ম্যানেজার ভাস্করের উপর রেগে যায়। সে বলে, তোমার থেকে সে অনেক মেধাবী আর তুমি তো তোমার সাইড বিজনেস এখনো করতেছো, আর এটা যদি জিএম স্যার জানতে পারে তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দিবে। এখন বলো এটা কি আমি জিএম কে বলবো? তখন ভাস্কর কান্না করতে করতে ম্যানেজারের কাছে ক্ষমা চায়। তাকে বলে, প্লিজ এরকমটা করবেন না, এই জবটা আমার অনেক দরকার। এভাবে তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে। আর সব কর্মচারী এগুলা দেখার পর তারাও অনেক কষ্ট পায়। এরপর ভাস্কর স্বাভাবিক হয়ে আবারও তার কাজ করতে লাগলো। এরপর সন্ধ্যায় ভাস্কর তার বন্ধুকে নিয়ে একটা হোটেলে আসে আর সেখানে অ্যান্টনিও চলে আসে। ভাস্করকে বলে, আজকেই শেষ দিন, আমি যদি সেই টাকাগুলো পরিশোধ না করতে পারি তাহলে টিভিগুলো কম দামে বিক্রি করে দেবে। আমার তো তাহলে অনেক টাকা লস হয়ে যাবে। এটা শোনার পর ভাস্কর তার ব্যাগ থেকে 2 লক্ষ টাকা অ্যান্টনিকে দেয়। এটা দেখে তো সাম্বা শর্ট খেয়ে যায়। সে বুঝতে পারছিল না এতগুলো টাকা ভাস্করের কাছে কোথা থেকে এলো। তখন ভাস্করকে প্রশ্ন করে যে এতগুলো টাকা তুমি কিভাবে ম্যানেজ করলে। আসলে এই টাকাগুলো তার ব্যাংক থেকে নিয়ে সে তার ব্যাগে রেখেছিল, কারণ আজকে ছিল সপ্তাহের শেষ দিন, অর্থাৎ আবারও 2 দিন পর ব্যাংক খুলবে। অ্যান্টনি যখন টিভি বেচার 2 দিন পর টাকা দিবে, আমি তখন সেই টাকাগুলো ব্যাংক খোলার পর সকাল সকালে রেখে আসবো। আর এর ভিতরে যদি টাকাগুলোর ব্যাপারে জানতে পারে তাহলে সর্বোচ্চ আমাকে চাকরি থেকে বের করে দিবে। আমি অলরেডি এর থেকে বড় সমস্যাতে আছি। এটা আমার কাছে সাধারণ ব্যাপার। আমার জীবন থেকে হারানোর মতো এখন আর কিছু নেই। এর মধ্যে অ্যান্টনি বলছিল, ইন্ডিয়াতে ইলেকট্রনিক জিনিসের অনেক মূল্য, কিন্তু অন্য দেশ থেকে আনার জন্য অনেকগুলো ট্যাক্স দিতে হয়। একটা টিভির দাম 24,000 টাকা, যেটা ওই দেশে বিক্রি করা হয় অর্ধেক দামে। কিন্তু আমরা এখানে ছোট্ট একটা বুদ্ধি খাটিয়ে সেখান থেকে ইনকাম করতে পারবো। ভারতের আইন অনুযায়ী আমরা যদি টিভির পার্টসগুলো ইম্পোর্ট করি তাহলে সরকার এখান থেকে কোনো ট্যাক্স নিতে পারবে না। তাই আমরা পার্টস বলে টিভিগুলো ইম্পোর্ট করব। আর সেখানে কাস্টম অফিসারকে কিছু টাকা দিলে সব কিছু ম্যানেজ করবে। এভাবে যদি আমরা টিভিগুলো নিয়ে আসতে পারি তাহলে একটা টিভিতে খরচ পড়বে 10,000 টাকা, আর ওই টিভি ইন্ডিয়াতে বিক্রি করতে পারবো 20 থেকে 24,000 টাকা। সেখান থেকে আমরা অনেক টাকাই লাভ করতে পারবো আর আমাদের মার্কেটটাও অনেকটা ছড়িয়ে যাবে। এরপর এভাবে পার হয়ে যায় 2 দিন। সকালে ভাস্কর অ্যান্টনির জন্য অপেক্ষা করছিল, কিন্তু এখনও অ্যান্টনির দেখা নাই। দেখতে দেখতে দিনটাও পার হয়ে যায়। তখন সাম্বার ভাস্করের বাড়িতে আসে এবং অনেক কষ্ট ভরা ফেস নিয়ে ভাস্করকে বলছিল। এটা শুনে ভাস্কর অনেক টেনশন করে, আর তখনই সেখানে অ্যান্টনি চলে আসে আর ভাস্করকে বলে, সব টিভিগুলো বিক্রি করে দিয়েছি, এই নেও তোমার 2 লাখ টাকা। এরপর তাকে বেশ কিছু প্রফিটও দেয়। এরপর ভাস্কর খুশি হয়ে অ্যান্টনিকে জড়িয়ে ধরে, তুমি আমার ইজ্জত আর চাকরি দুটাই বাঁচিয়েছ। অ্যান্টনিও ধন্যবাদ দেয় তাকে বিশ্বাস করার জন্য। পরের দিন সে সকাল সকাল ব্যাংকে আসে আর সেই টাকাগুলো সে রেখে দেয়। আর এরপর থেকে এই 3 জনের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়। ভাস্কর লুকিয়ে লুকিয়ে সেখান থেকে টাকা নিয়ে অ্যান্টনিকে দেয়, আর অ্যান্টনি সেই টাকা দিয়ে বিভিন্ন জিনিসপত্র ইম্পোর্ট করে মার্কেটে সেল করে। আর এখান থেকে যে টাকা প্রফিট পায় সেখান থেকে তারা 3 জনে ভাগ করে নেয়। তখন ভাস্কর অনেকগুলো টাকা প্রফিট হওয়ার কারণে সে তার ভাস্করের এমন পরিবর্তন দেখে সমুদ্রী তাকে সন্দেহ করে, কিন্তু ভাস্কর তাকে কিছুই বলে না, শুধু তাকে বলে তার বন্ধুদের সাথে একটা ব্যবসা করছে। একদিন ছিল ভাস্করের ছেলের জন্মদিন, সেই কারণে সে বাড়িতে অনেক বড় একটা অনুষ্ঠান করে। সমস্ত আত্মীয় স্বজন অনুষ্ঠান দেখে অনেক প্রশংসা করছিল। আর তখন অ্যান্টনি ভাস্করকে বলে, আমার ছেলে আমেরিকাতে পড়াশোনা করে আর সেখানে সে একটা চাকরি পেয়ে যায়, আমাকেও সেখানে আসার জন্য জোর করছে। এখন আমি যদি সেখানে যাই তাহলে তার টাকা দিয়ে আমার চলতে হবে। এখন পর্যন্ত আমি যে টাকাগুলো ইনকাম করেছি সেই টাকাগুলোই আমি আমার ছেলেকে দিয়েছি। আমার কাছে এরকম একটা বেশি টাকা নেই, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, শেষবার আমরা বড় একটা ডিল করব আর ওইখান থেকে যে টাকা আসবে সেই টাকা আমরা 3 জন ভাগ করে নিব। এরপর আমি আমেরিকাতে গিয়ে ছোট একটা ব্যবসা করব। এই সপ্তাহে ইন্ডিয়াতে 3টা গাড়ি আসবে, এগুলো অনেক দামি একটা গাড়ি। গাড়িগুলোর এখানে কোনো কাজ নাই, তাই আমরা যদি গাড়িগুলো কিনতে পারি তারপর সেটা যদি মার্কেটে সেল করতে পারি তাহলে আমরা সেখান থেকে ভালো একটা প্রফিট পাবো। কিন্তু এই ডিল করার জন্য প্রয়োজন হবে 10 লাখ টাকা, আর সে সময় 10 লাখ টাকা মানে অনেক কিছু।
1-2 লাখ টাকা হলে ম্যানেজ করা সম্ভব, কিন্তু 10 লাখ টাকা কিভাবে ম্যানেজ করব। এটা তো অসম্ভব, সবাই আমাকে সন্দেহ করতে পারে। সে ডিল ক্যান্সেল করার জন্য বলে, আর তখনই তার পরিবারের কথা মনে পড়ে, আর সেই ডিল করার সিদ্ধান্ত নেয়। এরপর ভাস্কর অনেক চালাকি করে ব্যাংক থেকে 10 লাখ টাকা বের করে আনে। তারপর সেই টাকাগুলো অ্যান্থনিকে দেয়, আর 3টা দামি গাড়ি কিনে নিয়ে আসে। তারপর সেই গাড়িগুলো তার ডিলারের কাছে নিয়ে আসে, আর সেখানে গিয়ে জানতে পায়। এটা শুনে তো এরা 3জন শক খেয়ে যায়, বুঝতে পারছিল না কি করবে। ভাস্কর ভাবতে থাকে, সেই টাকাগুলো যদি ব্যাংকে না রাখতে পারি তাহলে সম্মানের সাথে তার চাকরিটাও হারাবে। এরপর ভাস্কর একটা আইডিয়া বের করে, সে 3টা গাড়িতে গভর্নমেন্টের নেম প্লেট লাগায়, আর কয়েকটা ভিক্ষুককে নিয়ে আসে নেতা সাজানোর জন্য, আর একটা মডেলকে নায়িকা বানিয়ে চেকপোস্টটা পার করায়। এখানকার দৃশ্যটা অনেক সুন্দর ছিল। অফিসার এই 3টা গাড়িকে ভিআইপি গাড়ি মনে করে ছেড়ে দেয়। এরপর গাড়িগুলো অন্য একটা শহরে বিক্রি করে সেখান থেকে অনেকগুলো টাকা প্রফিট পায়। আর সেখান থেকে অ্যান্টনি ডাইরেক্ট এয়ারপোর্টে চলে আসে। ওখান থেকে সে একবারে আমেরিকায় চলে যায়। এখানেই তাদের 3জনের জার্নিটা শেষ হয়। পরের দিন ভাস্কর তাড়াতাড়ি তার ব্যাংকে আসে টাকাগুলো রাখার জন্য, কিন্তু ব্যাংকে এসে সে একটা শক খায়। সেখানে কিছু পুলিশকে দেখতে পায়। ব্যাংকের ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বড় একটা স্ক্যাম করে ধরা খেয়ে ফেলে। আর এটা সেই ম্যানেজার যে ভাস্করকে প্রমোশন না দিয়ে ব্ল্যাকমেল করেছিল। এটা থেকে ভাস্কর অনেক ভয় পায়, ভাবতে থাকে এই টাকাগুলো এখন সে ব্যাংকে কিভাবে জমা করবে। তখনই জিএম ভাস্করের কাছে গিয়ে তার সুটকেসের কথা জিজ্ঞেস করে, যে ভাস্কর, তুমি এই সুটকেস কেন নিয়ে এসেছো? এই সুটকেসে কি আছে সেটা তুমি খুলে দেখাও। ভাস্কর বলে, আমি গ্রাম থেকে ডাইরেক্ট ব্যাংকে ঢুকেছি, এই সুটকেসে আমার কিছু কাপড় আছে। তবুও সিএম তাকে সুটকেসটা খুলতে বলে। এরপর ভাস্কর বাধ্য হয়ে ভয়ে ভয়ে সুটকেস খুলছিল, আর যখনই সুটকেস ওপেন করে তখনই আমরা শর্ট খেয়ে যাই, কারণ সুটকেসে টাকার বদলে কিছু কাপড় ছিল। আসলে সবাই যখন ব্যাংক থেকে বাহিরে ছিল তখনই ভাস্কর টাকাগুলো ব্যাংকে রেখে দিয়েছিল, আর সেটাও খুব চালাকি করে। পরের সিনে ভাস্কর সাম্বাকে বলছিল যে আমি আর কখনোই এই কাজ করব না, এই কাজগুলো অনেক রিস্কের কাজ। আর সাম্বা কাজ থেকে অবসরে চলে যায়। ভাস্করের কাছে এখন 50 থেকে 60 লাখ টাকা আছে। এই টাকা পেয়ে সে অনেক খুশি। সে তার নিজের জন্য একটা গাড়ি কিনে, আর তার বউয়ের খাবারের একটা ব্যবসা শুরু করে। একদিন ভাস্করের ছোট ভাই ভাস্করকে বলছিল, লন্ডনে পড়াশোনার জন্য আমি একটা শিফট পেয়েছি। আমি যদি ইন্ডিয়া থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করি তাহলে আমি 8 থেকে 10,000 টাকা বেতন পাবো। আর যদি এই কাজটা লন্ডনে করি তাহলে প্রত্যেক মাসে 50 থেকে 60,000 টাকা পাবো। ভাস্কর তখন তার বাইকে বাহিরে পাঠিয়ে দেয়। একদিন ভাস্করের ব্যাংকে তার চেয়ারম্যান আসে। চেয়ারম্যান ভাস্করকে বলছিল, আমাদের ব্যাংকের ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য আমাদের অনেক দুর্নাম হয়েছিল। সেজন্য ঠিক করেছি ব্যাংকের অনেক কিছু পরিবর্তন করব। আমি তোমাকে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট বানিয়েছি, আর আজকের পর থেকে তোমার বেতন হবে 19,000 টাকা। আর তোমার যদি কোনো আবদার থাকে তাহলে আমাকে বলতে পারো। এটা শুনতে ভাস্কর অনেক খুশি হয়, আর চেয়ারম্যানের কাছে একটা রিকোয়েস্ট করে। ব্যাংকে যে একটা মারুতি কার ছিল সেটার কথা বলছিল। চেয়ারম্যান তখন ভাস্করকে সেই গাড়িটি উপহার দেয়, আর ভাস্কর তো সেই গাড়িটা পেয়ে অনেক খুশি হয়, আর সেই গাড়ি দিয়ে ভাস্কর তার বাড়িতে আসে। ভাস্করকে অ্যাসিস্ট্যান্ট জিএম করার পর চেয়ারম্যান ভাস্করকে বলে, আমাদের ব্যাংকে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কাস্টমার আছে। এই কাস্টমারের কাছে ব্যাংকে অনেক ফায়দা আছে। এর মধ্যে একজন হলো হার্ষাদ মেহরা। তুমি তার অ্যাকাউন্টটা পার্সোনালি দেখাশোনা করো। পরের দিন হার্ষাদ মেহরার একজন পরিচিত লোক ভাস্করের কাছে আসে। ভাস্করকে কয়েকটা পেপার দেখিয়ে বলছিল, এটা কাটারি ব্যাংকের রিসিপ্ট পেপার। তখন ব্যাংকের পিয়ন চন্দন স্যারকে বলছিল, এই রিসিপ্ট পেপার কিসের জন্য ব্যবহার করা হয়? উনি বলে, যেভাবে আমাদের টাকা প্রয়োজন হলে ব্যাংকে আসি টাকা নেওয়ার জন্য, সেভাবেই যদি অন্য ব্যাংকের টাকা প্রয়োজন হয় তাহলে একটা ব্যাংক অন্য আরেকটা ব্যাংকে লোন দিয়ে থাকে। আর আইন অনুযায়ী একটা ব্যাংক আরেকটা ব্যাংকে কখনোই লোন দিতে পারবে না। মাঝখানে একটা ব্রোকার হওয়া খুব ইম্পর্টেন্ট। আমাদের ব্যাংক আর কাটারি ব্যাংকের ব্রোকার হলো হার্ষেদ মীরা। মানে আমরা যদি টাকাগুলো হার্ষেদ মীরাকে দেই, হার্ষেদ মীরা সেই টাকাগুলো কাটারি ব্যাংকে দিবে আর পরিশোধ করবে ঠিক একই নিয়মে। আর ব্রোকার হওয়ার জন্য হার্ষদ মীরা এখানে কমিশন পাবে। আর এই প্রসেসকে বলা হয় বিআর। ভাস্কর তখন বিআর দিয়ে সুরাজকে বলছে, এটার মেয়াদ শুধু 2 সপ্তাহ। এই 2 সপ্তাহের মধ্যে তোমাদের টাকাগুলো পরিশোধ করতে হবে। একটু তো লেট হতে পারে, এটা তুমি একটু ম্যানেজ করে নাও। আর ভাস্করকে বেশ কিছু টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করে। ভাস্কর ডাইরেক্ট বলে 2 সপ্তাহ মানে 2 সপ্তাহ। এরপর একদিন ভাস্কর হার্ষদের ব্যাংক স্টেটমেন্ট দেখছিল। এরপর সে অবাক হয়ে দেখতে পায় সেখানে কোটি কোটি টাকার ট্রানজাকশন। তখন সে একটা জিনিস লক্ষ্য করে, হার্ষদ যে টাকাগুলো ব্যাংক থেকে নিয়ে যায় ওই টাকা সে সোজা গিয়ে ব্যাংকে ডিপোজিট না করে ওই টাকাগুলো তার কাছে রেখে দেয়। আর সেখানে সে এটাও দেখতে পায় হার্ষদ কাটারি ব্যাংক থেকেও সে অনেক টাকা লোন নিয়েছে। আর তাদের ব্যাংক থেকে যে বিয়ার নিয়েছিল কাটারি ব্যাংকে দেওয়ার জন্য, এই টাকাগুলো কাটারি ব্যাংকে দেওয়ার কোনো রেকর্ডই নেই।
এরপর তার স্টকগুলো পুরোভাবে জনপ্রিয়তা বাড়ায়, সবাইকে তাদের কোম্পানির পণ্য কেনার জন্য ইনভাইট করে আর বলে আমাদের পণ্যগুলো ভবিষ্যতে ভালোভাবে সেল করতে পারবে, সেজন্য এখানেই তোমরা ইনভেস্ট করো। আর সবাই যখন সেখানে ইনভেস্ট করে তখন টাকাটা অনেক বেড়ে যায়, আর তখনই হার্ষাদ তার স্টকগুলো সেল করে দেয়। এরপর স্টকগুলোর দাম আস্তে আস্তে কমে যায়, হার্ষাদ তার লাভের অংশ রেখে দেয় আর বাকি টাকাগুলো ব্যাংকে পরিশোধ করে দেয়। ভাস্কর এগুলো জানার পর ঠিক করে এইসব কিছু চেয়ারম্যানকে বলবে, কিন্তু তখনই পাবে যে এই সব কিছু চেয়ারম্যানকে বলে আমার কি লাভ। এরপর সোহাদের সাথে দেখা করতে আসে আর তার সাথে একটা ডিল করে, হার্ষাদ মেয়েরা যখন ব্যাংক থেকে টাকা নিবে সেখান থেকে ভাস্করকেও 1% টাকা দিতে হবে। সাথে হার্ষাদ যখনই কোনো শেয়ার কিনবে তার আগে ভাস্করকে সেটা অবশ্যই বলতে হবে। যখনই সে স্টকগুলো সেল করবে তখন ভাস্করকে বলে সেল করতে হবে, যেন সেও সেখান থেকে শেয়ার কিনে সেল করতে পারে। আর সুরাজের কাছে আর কোনো অপশন না থাকায় সে ডিল কনফার্ম করে ফেলে। আর এভাবে প্রথমবার ব্যাংক থেকে বিয়ার নিয়ে ভাস্করকে 1% কমিশন দেয়। কিন্তু এই টাকাগুলো সাদা করতে হবে, কারণ তখন টাকার দাম ছিল অনেক। তখন অ্যান্টনির একটা বন্ধু ছিল যার নাম কুট্টি। কুট্টি অ্যান্টনিকে অনেকবার সাহায্য করেছিল। ভাস্কর তখন কুট্টির সাথে দেখা করতে আসে। আমার কাছে বেশ কিছু টাকা আছে, এগুলোকে সাদা করতে হবে। তখন সে মাস্টারপিস একটা প্ল্যান বলে, এই টাকাগুলো যদি আমরা লটারি বিক্রেতাকে দেই তাহলে সে লটারি বিক্রি করে সে লটারি বেচার মাধ্যমে আমাদের টাকা আমাদেরকে ফেরত দিবে। লটারি বেচার পর সরকারকে কিছু টাকা ট্যাক্স দিতে হবে আর বাকি টাকা আমাদের ব্যাংকে ঢুকবে। এভাবে ভাস্কর লটারির মাধ্যমে 7 লাখ টাকা জিতে নেয়। এরপর সেই টাকাটা সে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, আর মাত্র 7 লাখ টাকা ইনভেস্ট করার পর সে সেখান থেকে বেনিফিট পায় 70 লাখ টাকা। আর এভাবে একদিক দিয়ে লটারির মাধ্যমে টাকা আনে আর অন্য দিক দিয়ে সে শেয়ার মার্কেটে লাগিয়ে দেয়। ভাস্কর সিবিআইকে বলতেছিল, আমি কয়েকটা লটারি জিতেছিলাম, এভাবে আস্তে আস্তে প্রফিটগুলোকে রেখে দিয়েছি। তখন লাকসাম বলে, ঠিক আছে, তাহলে তুমি 70 লাখ টাকা একদিনে কিভাবে খরচ করেছ? তো ভাস্কর সেই টাকাগুলো কি করেছে তাকে সব খুলে বলে। ভাস্করের যে ছোট্ট একটা বোন ছিল তার বিয়ে ঠিক করে, আর সেদিনই তার বোনকে শপিং করার জন্য মার্কেটে নিয়ে আসে। কিন্তু মার্কেটের লোক তার কাপড় দেখে তাকে সম্মান করে না, তার সাথে একটু খারাপ ব্যবহার করে। তখন ভাস্করের ইগো হার্ট হয়ে যায়। এরপর ভাস্কর নতুন একটা গাড়ি কিনে সে মার্কেটে আসে আর মার্কেটে সবকিছু কিনে ফেলে। আর যেই লোকগুলো ভাস্করকে সম্মান করেনি সেই লোকগুলোই ভাস্করের কাছে ক্ষমা চায়। সেজন্য ভাস্করের কাছে এখন কোনো টাকা নেই। এরপর যখন আবারও বিয়ার থেকে 1% টাকা আসে, ওই টাকা তখন কুট্টির কাছে নিয়ে আসে। কুট্টি আবারও একটা আইডিয়া বলে, আমরা একটা 2 নম্বরে কোম্পানি খুলবো আর সেই কোম্পানি দিয়ে আমরা কালো টাকা সাদা করব। ভাস্কর তখন সমিতির জন্য এরপর সেই হোটেল সম্পর্কিত বেশ কিছু মিথ্যা পেপার বানিয়ে ফেলে, যেখানে খরচ দেখায় অনেক টাকা। আর এভাবে আস্তে আস্তে টাকাগুলো সাদা করে ফেলে। এরপর সে আস্তে আস্তে ডাবের পানিও খাওয়া শুরু করে আর তার ভিতরে অনেকটা পরিবর্তন চলে আসে। আর তার এত পরিবর্তন দেখে সমিতি অনেক কষ্ট পায় আর এবং তার কলিগকেও ছোট করে কথা বলে। তো একদিন কাটারির ব্যাংকের ম্যানেজার ভাস্করের সাথে দেখা করতে আসে আর তারা বিয়ের সম্পর্কে কথা বলে। ভাস্কর সেই ম্যানেজারকে বলছিল, হার্ষাদের কাছ থেকে এখনো 90 কোটি টাকা বিয়ারে আছে, উপর থেকে সে আরো কিছু টাকা লোন চায়। এখন আমি বুঝতে পারছি না কি করব। এটা শুনে ম্যানেজার শর্টকে বলে, 90 কোটি টাকা? আমি তো এতগুলো টাকার কখনো ফ্লেভার তৈরি করিনি, আমি তাকে সর্বোচ্চ 1 কোটি টাকার বিয়ারে দিইনি। এরপর পেপারসগুলো দেখে বলে, এখানে যে সাইন হয়েছে সেই সাইনটা আমার না, এই সাইনটা সে কপি করেছে। এখন শুধু হার্ষাদ মেয়েরা 90 কোটি টাকা না দেয় তাহলে তোমার কোম্পানির মালিক তোমার নামে কেস করবে। এরপর সিএম সবকিছু ইনভেস্টিগেশন করবে আর তখন আমাদের দুজনের নামটাই বেরিয়ে আসবে। আর এটা যদি সত্যি হয় তাহলে নিশ্চিত আমাদের জেল কাটতে হবে। এটা শুনে লোকটা সেখানে হার্ট অ্যাটাক করে মারা যায়। তখনই সুরাজ ভাস্করের কাছে আসে। ভাস্কর সুরাজকে তখন অনেক রাগ দেখায় আর অনেক গালফাল দেওয়ার পর বলে, যতক্ষণ না তোমরা 90 কোটি টাকা লোন পরিশোধ করবে ততক্ষণ তোমরা কোনো বিয়ার পাবা না, এটা তুমি তোমার বসকে অবশ্যই বলে দিও। এদিকে ভাস্করের যে বন্ধু চাকরি থেকে অপশন নিয়ে স্মাগলিং করতো তাকে পুলিশ ধরে ফেলেছে। ভাস্কর তখন জামিনের মাধ্যমে তাকে ছাড়িয়ে নিয়ে আসে। এরপর একদিন ভাস্করের শালা ভাস্করের সাথে দেখা করতে বাড়িতে আসে। বেশ কিছু টাকার জন্য সে একটা সমস্যাতে আছে আর টাকার জন্য সমিতি আর তার মায়ের সাথে একটা ঝামেলা হয়। তার মা বলছিল, খাবারের ব্যবসার আইডিয়া আমি দিয়েছি আর আমার এই আইডিয়ার জন্য তুমি এতগুলো টাকা পেয়েছো। এটা শুনে সমিতি অনেক রাগ করে আর তার ব্যবসাটা বন্ধ করে দেয়। এরপর ঘরে এমন একটা সমস্যার কারণে অনেকদিন পর তার বাবা ঘর থেকে বেরিয়ে আসে আর সবার সাথে সে কথা বলতে থাকে। আর ভাস্করকে বলছিল যে তুমি এখন কি কাজ করছো, খাবারের ব্যবসার বিল দেখে আমার এমনটা মনে হচ্ছে না যে এগুলো সত্যিকারের ফাইল, আর এই সব কাগজই 2 নম্বর বিল। তুমি ভুলে যাও না আমি একজন সিএ ছিলাম, তাই তুমি আমাকে সবটাই সত্যিটা বলতে পারো। ভাস্কর তখন সবকিছু তার বাবাকে বলে ফেলে আর তার বাবা তাকে বুঝায়
আর তখন ভাস্কর সেই টাকার নেশা থেকে বেরিয়ে আসে। এরপর থেকে তার শালা বন্ধু সবাইকে সে সাহায্য করতে থাকে। সে আবার আগের মতো হয়ে যায়। সে সব মানুষগুলোর সাথে গিয়ে ক্ষমা চায় যেই সব মানুষগুলোর সাথে সে খারাপ ব্যবহার করেছে। এরপর জিএম একদিন ভাস্করকে অফিসে ডাকে আর তাকে জিজ্ঞেস করে, কেন তুমি হার্ষাদের বিয়ারটা অ্যাকসেপ্ট করনি? ভাস্কর বলে, এখনো তাদের থেকে 90 কোটি টাকা পাবো, তাহলে কিভাবে আরো একটা বিয়ার অ্যাকসেপ্ট করব। জিএম তখন ভাস্করকে জোর করছিল, কিন্তু ভাস্কর বিয়ার দিতে রাজি হয় না। সেজন্য ভাস্কর রিজাইন পেপার দিয়ে সেখান থেকে চলে যায়। আর দুদিন পরে সিবিআই অফিসার ভাস্করকে ধরে ফেলে। তো এখন বর্তমানে লাকসাম ভাস্করকে বলছিল, তোমার অ্যাকাউন্টে যতগুলো টাকা আছে ওই টাকার প্রমাণগুলো তুমি সব রেডি করেছো, কিন্তু আমি চাই না সেই সমস্ত টাকাগুলো উধাও হতে পারে। তোমার অ্যাকাউন্ট সম্পর্কে যদি ইনকাম ট্যাক্সে বলে দেই তাহলে তো তোমার জেলে থাকতে হবে। আর তুমি যদি এমনটা না চাও তাহলে তুমি আমার কথা শুনো, তোমার অ্যাকাউন্টে যে 6 কোটি টাকা আছে তুমি সেই টাকাগুলো হার্ষদ মেরাকে দিয়ে দাও। আর এখানে আমরা বুঝতে পারি ব্যাংকের জিএম আর সিবিআই একসাথে কাজ করতে চায়। এই টাকাগুলো যদি সে হার্ষদ মিরাকে দিয়ে ফেলে তাহলে সে ব্যাংকের টাকাগুলো পরিশোধ করবে আর হার্ষদ মেরার উপর কোনো কেসও থাকবে না। আর এখানে আমরা আরো একবার শর্টকে যাই, কারণ এর সাথে ব্যাংকের চেয়ারম্যানও জড়িত ছিল। ভাস্কর তখন বাধ্য হয়ে ফ্যামিলির কথা চিন্তা করে সব টাকা হার্ষদকে দিয়ে দেয়। ভাস্কর শুরুতে যেমনটা আগে ছিল আবারও সেখানেই ফিরে যায়। এরপরের দিনই তার আরো একটা শক খায়। এরা যখন ভাস্করের অ্যাকাউন্ট থেকে টাকা বের করবে তখন দেখতে পায় সেখানে কোনো টাকাই নেই। মানে ভাস্কর আজ থেকে 10 দিন আগে সমস্ত টাকা বের করে নেয়। এরপর অ্যাকাউন্টটা একবারে বন্ধ করে দেয়, কিন্তু কম্পিউটারে এখনো সেটা মাইনাস হয়নি। এরপর আমরা ভাস্করের ফ্যামিলিকে বিমানে দেখতে পাই। ভাস্কর তার পুরো পরিবারকে নিয়ে কোথাও একটা যাচ্ছিল। সেখান থেকে একটু ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। ভাস্করের পুরো ব্যাপারটা যখন তার বাবা জানতে পায়, তার বাবা তখন ভাস্করকে বেশ কয়েকটা আইডিয়া বলে, তুমি যতটাই সিকিউরিটির উপর থাকো না কেন, একদিন না একদিন ইনকাম ট্যাক্স অথবা সিবিআই অফিসার তোমাকে ধরে ফেলবে। এই জন্য সব টাকা তুমি ব্যাংক থেকে বের করে ফেলো, এরপর অন্য কোনো একটা দেশে তুমি বাড়ি কিনে ফেলো। ভাস্করের বাবা এই সব কিছু জানতো, সেই জন্য তার মাধ্যমে সবকিছু সে করে ফেলে। আর ভাস্কর যাওয়ার সময় একটা কাজ করে, ব্যাংকের চেয়ারম্যান এবং হার্ষদ মিয়ার সম্পর্কেও পুলিশকে সব বলে। ইনকাম ট্যাক্স অফিসার তখন তাদেরকেও ধরে ফেলে। আর এভাবেই সবাইকে ফাঁসিয়ে দিয়ে ভাস্কর অন্য একটা দেশে চলে যায়। আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায়। গল্পটার বাস্তবতা হলো, আমাদের দেশে অনেক বড় বড় ইনলিগ্যাল ব্যবসায়ীরা আছে। সেখানে অনেক ইনলিগ্যাল কাজ হয়, অনেক ব্যবসা হয়। এর সাথে যে শুধু কোম্পানির লোকই জড়িত থাকে যে তা না, ব্যাংকের বড় বড় কর্মকর্তারাও জড়িত থাকে। ব্যাংকে রাখা যে টাকাগুলো সেই টাকাগুলো দিয়ে ইনলিগ্যাল কাজ করে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। সো তোমাদের কাছে গল্পটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।